স্যার, আপনি ইন্টারন্যাশনাল কনফারেন্সের কথা বলছিলেন যেটি সিএপিডি রিলেটেড ছিল। এই কনফারেন্সের পরবর্তী সময়টাতে কত দিনের মধ্যে কনফারেন্সের যে মূল থিম বা যেটার উপর আপনারা ফোকাস করেছেন সেটি আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন? একটা হলো যে আমাদের যে জুনিয়র ডক্টর বা যারা ইয়াং ডক্টর আছে এদেরকে আমরা যে একটা ট্রেনিং দেওয়া হয়েছে, তারা কিন্তু প্রত্যেকে সাংঘাতিক রকমের ইন্টারেস্টেড ছিল এবং আমরা এভাবে দেখিনি যে কখনো যে হল ভর্তি একদম শেষ পর্যন্ত থাকে এবং সেটা আমরা পেয়েছি, অর্থাৎ তাদের মধ্যে আগ্রহ আছে এবং এই আগ্রহকে যদি ধরে রাখতে পারি আর যে এটার যে বেনিফিটটা, এই বেনিফিটটা আমাদের পৌঁছে দিতে হবে পলিসি মেকারদের কাছে এবং রুগীদের কাছে, যে কেন এটা সিএপিডিটা ভালো। এক নম্বর হলো যে এই ডায়ালাইসিসটা ঘরে বসে করা যায়। মেশিনে করতে গেলে অনেক সময় দেখলাম 100 কিলোমিটার 200 কিলোমিটার পর্যন্ত সপ্তাহে 2 দিন বা 3 দিন আসতে হয়। আর এই যে একটা রুগী আসে, রুগী কিন্তু হাইটে আসতে পারে না, তার একটা ভেহিকেলে আসতে হয়, তার খরচ আছে, একা আসতে পারে না, তার সাথে 1-2 লোক নিয়ে আসে, তাদের কর্ম সেগুলোকে বাদ দিয়ে আসতে হইতেছে। তাহলে কিন্তু সেই খরচটা যদি আমরা হিমোডায়ালাইসিসের সাথে যোগ করি তাহলে ওখানে ডায়ালাইসিসের যে খরচ সে কিন্তু আরও বেড়ে যাচ্ছে। যারা সিএপিডি করে এদের কিন্তু এই যে মেশিনে হিমোডায়ালাইস করলে যেমন বারবার সুই ফোটাতে হয়, সুই ফুটিয়ে কিন্তু ডায়ালাইস করতে হয়, এটা কিন্তু একটা পেইনফুল, কিন্তু ওদের সেই সুই ফোটাতে হবে না। এবং প্রত্যেকটা হিমোডায়ালাইস করতে অন্তপক্ষে 30 ml করে রক্ত আমাদের লস হয় এবং এই রক্ত কিন্তু আমরা অনেক টাকা দিয়ে তৈরি করি, কারণ ইরাইথ্রোপয়েটিন কিন্তু হয় রক্ত হওয়ার জন্য এবং সেই রক্ত দেখা যায় 1 মাসে আমাদের প্রায় 1 ব্যাগ রক্ত ডায়ালাইস করতে যে লস হয়, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইস করলে সেটা লস হবে না। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা এমনই একটা সিস্টেম যে আমরা এখানে একটা নরম একটা ক্যাথেটার দিয়ে এবং একটা বেল্টের মধ্যে থাকে এবং সেই বেল্ট নিয়ে সে ইচ্ছা করলে কাজ করতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে, যে কোনো জায়গায় ঘুরতে পারে, তার কোনো ঝামেলা নেই এবং সে সোশ্যাল যে লাইফ সেটা এনজয় করতে পারে এবং সে যে মানে চাকরি করতেছে সে এইটা নিয়ে সে চাকরি করতে পারে, বাইরে থেকে বোঝাই যাবে না যে তার কোনো একটা ঝামেলা আছে। তাহলে ফ্রিনেস অফ লাইফ। তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় 2 বার বা 3 বার ডায়ালাইসিস যারা মেশিনে করে এদের তো যদি একটু বেশি পানি খায় কী হবে, তারপরে দিনের শরীর প্রস্রাব যেহেতু হয় না, শরীর ফুলে যাবে। কিন্তু এখানে সিএপিডি তো কন্টিনিউ 24 ঘন্টা চলতেছে, কাজে যেটুকু অতিরিক্ত পানি খাচ্ছে ওটা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে, কাজে তার কিন্তু পানি খাওয়া, অন্যান্য খাবার দেওয়া রেস্ট্রিকশন নাই। আমরা হিমোডায়ালাইসিস মেশিনটা ফল ফ্রুট দেই না, কারণ পটাশিয়াম বেড়ে যায়, কিন্তু এখানে দেখা যায় পটাশিয়াম এটা বের করে নিচ্ছে সিএপিডিতে, যার জন্য তারা শাক সবজি ফল মূল তারা ইচ্ছা মতো খেতে পারে, মাছ মাংস প্রোটিন ইচ্ছা মতো খেতে পারে। স্যার, সেটাকে আসলে কত দ্রুত বাংলাদেশে আসলে এই প্র্যাকটিসটা বা এই ট্রিটমেন্টটা শুরু করা যেতে পারে সেটি জানবো আপনার কাছ থেকে। তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ, যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার। অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে। মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নিই যে কিডনির কার্যক্ষমতা কমে এসেছে। তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে। যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয়, বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, এই 3টা নিউট্রিয়েন্টস যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে, তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই 3টা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে। যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনিন লেভেলটা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়ামযুক্ত খাবার, যেমন আমরা ডাল যুক্ত খাবার, বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। বিশেষ করে কিছু ফল যেমন টক ফল বা আম, কলা, এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। তাই কিডনি রোগী, বিশেষ করে যাদের ক্রিটিনিনের মাত্রা বেশি, তারা আপেল, নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম, ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে। তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত। এরপরে আসি আমাদের যে কোনো খাবার, যেমন আমরা প্রসেস খাবার, অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেটজাত যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে, যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে।
কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি সহজে হজম হয়, যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল, সুজি, খাবার, গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি, এবং সবজির মধ্যে কিন্তু লাউ, ঝিঙা, চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা। আর ফলের মধ্যে আমরা আপেল, নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয়। তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে। এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তার স্টেজ অনুযায়ী। তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে 40 গ্রামের বেশি হওয়া যাবে না। এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে। তবে 30 থেকে 40 গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে 100 গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ 18 থেকে 22 গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রোগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে। আমরা যেমন ডিম থেকে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে, তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায়। এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের অবশ্যই পানি গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে। একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন। এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে। এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে। মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবে।